আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। জুলাই আগস্ট গণহত্যায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে ১ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৯ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, গণহত্যার সুপ্রিম কমান্ডার ছিলেন সাবেক পুলিশ প্রধান আবদুল্লাহ আল মামুন। আওয়ামী মতাদর্শের বাইরে গেলেই খুন, গুম, অপহরণ করেছেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। শাকিলা করিমের সহযোগিতায় সাদিয়া কানিজের রিপোর্ট। জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় কঠোর নিরাপত্তার মধ্যে সকালে সাবেক ৮ পুলিশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একে একে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, মিরপুর ডিএমপির সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন সহ ৮ কর্মকর্তাকে। সকাল ১১টায় ৩ বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। এজলাসে হাউমাউ করে কেঁদে ওঠেন গুলশান থানার সাবেক ওসি মাজহারুল ইসলাম। ন্যায় বিচার দাবি করেন তিনি। তদন্ত প্রতিবেদন ও তথ্য প্রমাণ উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনের কমান্ডে পুলিশ সদস্যরা হিংস্র হয়ে ওঠেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। সেই অভিযোগে আমরা বলেছি তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার রাখা প্রয়োজন। আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনকে পুড়িয়ে মারা ও যাত্রাবাড়ি গণহত্যার বর্ণনা দেন তিনি। তাজুল ইসলাম জানান, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানও মানবতা বিরোধী অপকর্মে জড়িত ছিলেন। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে। প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে। সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসঙ্গত সময় দরকার। আমরা ২ মাস চেয়েছিলাম, আদালত ১ মাস সময় দিয়েছেন। ১৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। এদিকে রাজধানীর পৃথক ২ হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ দিন এবং ভোলার সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া সালমান এফ রহমান, দীপুমণি, জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে আসামিদের কঠোর নিরাপত্তায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড আবেদনের বিরোধিতা করেন। অন্যদিকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। উভয় পক্ষে শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আনিসুল হককে আজকে বিজ্ঞ আদালতে নিয়ে আসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম ফজলুল করিমকে গুলি করে হত্যা করেন। এই মামলায় 10 দিন রিমান্ড চায়, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঐতিহ্যবাহী কলেজগুলোকে নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। এরপর কমিটির মতামতের ভিত্তিতে নতুন নামে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ সহ ঢাকা কলেজের সাবেক কৃতী শিক্ষার্থীরা। বিশেষজ্ঞ কমিটি অতি শীঘ্র করতে যাচ্ছি সর্বোচ্চ স্তরে, যারা এই কলেজগুলোর একত্রিত একটা প্রাতিষ্ঠানিক রূপ দেবে, অবকাঠামো কি করে আরো বাড়ানো যায় এবং সেগুলোকে
সমন্বিত ভাবে একটা প্রাতিষ্ঠানিক রূপ কি করে দেওয়া যায় সেটার নাম তোমাদের সকলের সাথে আলোচনা করেই দেয়া হবে। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পর উপদেষ্টা পরিষদের বৈঠকে অংশ নিতে প্রথমবারের মতো সচিবালয়ে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকগুলো রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে আজকের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। রাজনৈতিক দল হিসেবে কোনো দলকে নির্বাচনে আসতে বাধা দিতে পারে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে বেগম জিয়ার পৈতৃক বাড়ি ফুলগাজী শ্রীপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ বিএনপি দিচ্ছে না। কে নির্বাচন করবে সেটি নির্ধারণ করবে কেবল জনগণ। জেলে থাকার কারণে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়েছেন জানিয়ে তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য অল্প সময়ের মধ্যে তাকে বিদেশে নেওয়া হবে। এদিকে ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করা হয়। আমাদের একটা এখন নতুন সরকার আমরা দায়িত্ব দিয়েছি, ছাত্ররা দায়িত্ব দিয়েছে, তারা দেশটার এই জঞ্জালগুলো সাফ করবেন, সাফ করে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে বাংলাদেশ সরকার গঠন হবে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার অন্যতম সংগঠক বিন ইয়ামিন মোল্লা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদের কফিন মিছিলের আগে এ দাবি জানান তিনি। এছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ও শেখ বশিরকে ফ্যাসিবাদের দোষর উল্লেখ করে তাদের পদত্যাগ দাবি করেন বিন ইয়ামিন। পরে টিএসসি থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। আওয়ামী পরিবারের সদস্যরা, তারা যাদের ভাইয়েরা পিতারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে, তারা কিভাবে উপদেষ্টা হন? আগামী জাতীয় নির্বাচনে গণহত্যাকারী ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোকে অংশগ্রহণ করা নিষিদ্ধ করতে হবে। জন্মদিনের রাজনীতি করতে চায় না বিএনপি, যে কারণে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন উদযাপন না করতে নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ব্যত্যয় হলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দল। ব্যারিস্টার কায়সাল কামাল বলেন, অযথা চাকচিক্য পছন্দ করেন না তিনি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাজনীতিতে গুণগত পরিবর্তনই তারেক রহমানের লক্ষ্য। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তনে মানুষের প্রত্যাশা বেড়েছে। এমন পরিস্থিতিতে দলের নেতার জন্মদিনে কর্মীদের উচ্ছ্বাস যেন সীমা না ছাড়ায়, সেজন্য উদযাপন নিরুৎসাহিত করেছে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে সবাই। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। ১৯৮৮ সালের বগুড়ার গাবতলী থানায় বিএনপির সদস্য হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে পথ চলা শুরু। ২০০২ সালে তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯-এ দলের পঞ্চম কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এর আগে ১/১১ সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জন্মদিনের নামে অপ্রয়োজনে খরচ করতে চান না তারেক রহমান। উনি কখনোই চাননি ওনার জন্মদিন ঘটা করে পালন করা হোক। প্রাণের স্পন্দন খুঁজে পান তারেক রহমান সাহেবের কাছে বিএনপির নেতাকর্মীরা। সেই আবেগকে লালন করার জন্য তিনি নিষেধাজ্ঞা দেননি।
যে কারণে ঘরোয়া পরিবেশে বা বিভিন্ন পরিবেশে ওনার জন্মদিন পালন করা হয়েছে। মানুষ অতিরঞ্জিত করে অনেক কিছু করতে চায়, সেই অতিরঞ্জিত জিনিসটা জনাব তারেক রহমান সাহেব কখনোই পছন্দ করেননি। ফেসিবাদ পতনের পর রাজনীতিতে সুবাতাস বইছে দাবি করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জন্মদিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে মানুষের পাশে থাকতে চান তারেক রহমান। আমরা নতুন সংস্কৃতির দিকে যেতে হবে, নতুন ভাবনা, নতুন আকাঙ্ক্ষা, নতুন চিন্তা, এবং এই বিশ্বের পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। সুতরাং পুরনো রাজনৈতিক সংস্কৃতি থেকে অনেক কিছু বাদ দিতে হবে, এবং তারেক রহমান সাহেব যে ওনার জন্মদিন না পালন করার জন্য নির্দেশ দিয়েছেন, এটা হচ্ছে একটা সুবাতাস, রাজনীতিতে একটা সুবাতাস বওয়ার মতো। 2008 সালে চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রবাসে থেকেই দল পরিচালনা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ব্যাটারি চালিত রিকশা বিরুদ্ধে কঠোর অবস্থানে ট্রাফিক পুলিশ। হাইকোর্টের নির্দেশনার পর সকাল থেকে ব্যবস্থা নিতে দেখা গেছে ট্রাফিক পুলিশ সদস্যদের। ব্যাটারি চালিত রিকশা ও ব্যাটারি জব্দ করতে দেখা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা বলছেন, ট্রাফিকের হাত থেকে বাঁচতে নানা ধরনের অপকৌশল অবলম্বন করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। তবে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান তারা। এদিকে দয়াগঞ্জ মোড়ে অটোরিকশা চালকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমার বলছিল যে বসুন্ধরার সামনে আসবো, তো এখান দিয়ে আমি গাড়িটা যে ধরে আমি আর জানি না, এখান দিয়ে আমি মোটরটা ঘুরে যাচ্ছিলাম, স্যার আমারে ধরছে। আমি এদিকে একটা টিপ নামা দিয়ে আইছি, নামা দিয়ে এদিকে কয়েকটা কান বাজে টিপ লিয়ে যাবো, ঠিক আছে। পরে স্যারে সিঙ্গেল দিয়েছিল, সিঙ্গেলটা মানি নাই, না মেন না আয় বলছি, এলাকা স্যারে ধরছে আমারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাজের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ বিশ্ববিদ্যালয়ের 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডক্টর ABM আজিজুর রহমান। এর আগে এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরিস্থিতি উত্তপ্ত হলে উপাচার্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। এদিকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আফসানা করিম রাজের মৃত্যুতে আজ শোক দিবস ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন সব ক্লাস পরীক্ষা স্থগিত এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। মাঠ পর্যায়ে তদারকি সহ পণ্য আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরও জোরালোভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়েছে। সকালে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ TCBর কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে আনতে আজ থেকে 40 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে TCB। শরীয়ত খানের রিপোর্ট। অনিয়ন্ত্রিত বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বেহাল দশা স্বল্প আয়ের মানুষের। কিছুটা কম দামে পণ্য কিনতে এসব মানুষের একমাত্র ভরসা TCB ট্রাক সেল। আজ থেকে অন্যান্য পণ্যের পাশাপাশি আলু বিক্রি শুরু করেছে TCB। ভর্তুকি মূল্যে TCB থেকে 2 লিটার তেল, 2 কেজি ডাল, 5 কেজি চালের সাথে একজন সর্বোচ্চ 3 কেজি আলু কিনতে পারবে। নির্ধারিত 1 কোটি পরিবারের পাশাপাশি রাজধানীর 50টি ও চট্টগ্রামে 20টি স্থানে খোলা ট্রাকে পণ্য বিক্রি করছে TCB। বাজারে যে দ্রব্যমূল্যের দাম সেই তুলনায় আমরা TCB থেকে পাইতেছি, এটা আমাদের অনেক উপকার হইতেছে। বাজারে যদি কম দাম হয় এরকম হইলে আমাদের জন্য অনেক ভালো। এইটা আমার মনে করেন 15 দিনের জন্য পর্যাপ্ত, 15 দিন পরে আরেকবার দিলে এটা সবার জন্য পর্যাপ্ত। এর আগে সকালে ভ্রাম্যমাণ ট্রাকে TCBর অন্যান্য পণ্যের সাথে আলু বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। পর্যায়ক্রমে এ সংখ্যা আরো বৃদ্ধির চিন্তা করছে বাণিজ্য মন্ত্রণালয়। পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে অর্থের সাশ্রয় করে এটাকে আরো একটু বর্ধিত করতে পারি কিনা, আরো বেশি লোকের কাছে বাস্কেটটা একটু বড় করতে পারি কিনা, তার ব্যাপারে আমরা সকলে প্রচেষ্টা চালাচ্ছি। অধিকারের DG মহোদয়ের প্রতি আমার বিশেষ অনুরোধ, মাঠ পর্যায়ে যেখানে হিমাগার আছে, যেখানে আলুর মূল স্টক আছে, সেখানে হিমাগারগুলোতে আপনি তদারক বাড়ান, যাতে ওখানে দাম নিয়ন্ত্রণে থাকে, দাম বৃদ্ধি না পায়।
সরবরাহ ঠিক রাখতে ভোক্তা অধিকারকে আরও জোরালোভাবে কাজ করার নির্দেশ দিয়েছে সরকার। আমরা এই ব্যাপারে যত আইনি কাঠামোগুলো আছে এই কাঠামোগুলোকে আমরা বিশ্লেষণ করছি এবং এই কাঠামোগুলোকে আমরা আরও কত বেশি কার্যকরীভাবে ব্যবহার করতে পারি আজকে রাতে এই ব্যাপারটা নিয়ে আমরা বিশেষভাবে বসছি, আরও কর্মক্ষম পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। আমদানির ক্ষেত্রে ভারত, পাকিস্তান কিংবা চীন দেখা হবে না। কোনো দেশের সাথে বাণিজ্যিক টানাপোড়েন নেই বাংলাদেশের। বাণিজ্য উদারনীতিতে চলমান থাকবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। শরীয়ত খান, RTV, ঢাকা। এদিকে গেল কয়েকদিন ধরে হিলি স্থলবন্দর দিয়ে অব্যাহত রয়েছে চাল, আলু, পেঁয়াজ আমদানি। এরপরও দামের প্রভাব পড়েনি খুচরা বাজারে। এসব পণ্য খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে। বাজার ঘুরে দেখা যায় 28 জাতের চাল 58 টাকায়, শম্পা কাটারি 70, স্বর্ণা 55 এবং জিরাশাইল জাতের চাল 66 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে ভারত থেকে আমদানিকৃত রত্না আতপ 53 থেকে 54 টাকা, শম্পা কাটারি 70 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া দেশি আলু 60 টাকায়, ভারতীয় আলু 53 থেকে 54 টাকায় এবং ভারতীয় পেঁয়াজ 80 থেকে 90 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি কাস্টমসের তথ্য মতে স্থলবন্দর দিয়ে মঙ্গলবার ভারতীয় 43 ট্রাকে 1580 মেট্রিক টন চাল, 38 ট্রাকে 1000 মেট্রিক টন আলু এবং 25 ট্রাকে 720 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। গাজীপুরে 3 পোশাক শ্রমিককে যাত্রীবাহী বাস চাপা দেওয়ায় উত্তেজিত শ্রমিকরা নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এছাড়া টানা 5ম দিনের মতো মহাসড়কটি অবরোধ করে বিক্ষোভ করছে বেক্সিমকো কারখানার শ্রমিকরা। এতে কাশিমপুর সহ আশেপাশে বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। সকাল থেকে অবরোধের কারণে চন্দ্রা নবীনগর মহাসড়কে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, যদিও বিকল্প পথে যানবাহন চলাচল করছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তা রাজীব হোসেন বলেন, ভোরে হামিম গ্রুপের কারখানা 3 শ্রমিককে বাস চাপা দেওয়ার প্রতিবাদে নবীনগর চন্দ্রা মহাসড়ক 2 ঘন্টা ধরে অবরোধ করে রাখে শ্রমিকরা। তবে বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা মহাসড়কটিতে বিক্ষোভ করছে। বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী, শিল্প পুলিশ, মহানগর পুলিশ কাজ করছে। পাবনার সাথিয়ার কাশীনাথপুরে অগ্নি নির্বাপক যন্ত্রের বিস্ফোরণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের এক গাড়ি চালক নিহত এবং বাবুর্চি আহত হয়েছে। নিহতের নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং আহতের নাম জব্বার আলী। গতকাল রাত 9টার দিকে কাশীনাথপুর বাজারে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান আলী জানান, কাশীনাথপুর ফায়ার স্টেশনে প্রায় 4 বছর ধরে বাবুর্চির কাজ করেন জব্বার আলী। পাশাপাশি তিনি কাশীনাথপুর বাজারে একটি রুম ভাড়া নিয়ে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিলের ব্যবসা করতেন। বাবুর্চি জব্বারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল গাড়ি চালক আব্দুর রাজ্জাকের। রাতে তারা অগ্নি নির্বাপক যন্ত্র রিফিলের সময় আকস্মিক বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রাজধানী আদ্দিন হাসপাতালে NICU থেকে বাচ্চা পরিবর্তনের অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, NICUতে থাকা 3 শিশুর মায়ের নাম এক হওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে ভর্তি হওয়া এক শিশুর বাবা বলেন, তার 2 দিন বয়সী ছেলেকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর তিনি দেখতে পান এই শিশু তার নয়। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অভিযোগ জানালে একই মায়ের নামে থাকা আরও 2 শিশুর পরিচয় নিয়ে জটিলতা দেখা দেয়। এই ঘটনায় রমনা থানা পুলিশ এসে DNA টেস্টের মাধ্যমে পরিচয় শনাক্তের পরামর্শ দেয়। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ওনারা আমাকে রিলিজ দেওয়ার পরে যে বাচ্চাটা দিয়েছিল ওই বাচ্চাটা আমি নিয়ে গেছি, তারপর আমাকে ফোন দিয়ে নিয়ে আসছে, বলছে এটা আপনার বাচ্চা না, আপনার বাচ্চাটা উলট পালট হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তখন আমি দেখলাম ছবি মিলে এসে যে ছবিগুলো আমি প্রথম তুলছিলাম আসলে এটা আমার বাচ্চা ছিল। আমার ফুফু আছে, উনি আসুক, কারণ ওনার হাতেই বাচ্চাটা জন্ম নিচ্ছে, সব কিছু উনিই দেখছে। উনি যদি বলে বাচ্চাটা আমার DNA টেস্ট করার পরে ব্লাড গ্রুপটা মিলানোর পরে, তখন আমি এই বাচ্চাটা নিতে রাজি। যদি বাচ্চাটা অসুস্থ হয় আমি এটাই নেব, সমস্যা নেই। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
প্রথমবারের মতো ইউক্রেনে এন্টি পার্সোনাল মাইন পাঠানোর অনুমোদন দিয়েছে মার্কিন প্রশাসন। 2 মার্কিন কর্মকর্তা বরাতে মঙ্গলবার এ তথ্য জানায় CNN। রাশিয়া দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য ইউক্রেনকে অনুমতি দেওয়ার কয়েকদিন পরেই আসলো এই সিদ্ধান্ত। এই ঘটনাকে রাশিয়া প্রশ্নে বাইডেন প্রশাসনের বড় নীতিগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাশাপাশি দীর্ঘদিনে এই যুদ্ধ নিল নতুন মোড়। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে তেজস্ক্রিয়তা সহ নানা ধরনের হুমকি থেকে সুরক্ষায় ভ্রাম্যমাণ বোমা আশ্রয় কেন্দ্র নির্মাণ শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, চলমান যুদ্ধে কে জয়ী হবে সেটা 2025 সালে নির্ধারণ হয়ে যাবে। টালমাটাল অবস্থায় থাকা দেশের হকিতে শৃঙ্খলা ফেরানো এবং খেলাকে এগিয়ে নেওয়ায় নতুন কমিটির চ্যালেঞ্জ। হকি ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির প্রথম সভা শেষে একথা জানিয়েছেন সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল রিয়াজুল হাসান। নতুন কমিটি নির্বাচনের পথে হাঁটার আপাতত চিন্তাভাবনা নেই বলে জানান তিনি। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। প্রবল সম্ভাবনার বাক্সে আটকে থাকা দেশের অন্যতম জনপ্রিয় খেলা হকিতে নেই স্বস্তির ছোঁয়া। পট পরিবর্তনের পর নতুনভাবে ফেডারেশনকে গড়তে করা অ্যাডহক কমিটির সামনে সেই স্বস্তি ফেরানোর চ্যালেঞ্জ। প্রথম বৈঠকে সে বিষয়ে ঐক্যমত কমিটির সবাই, তবে সকলের সহযোগিতা ছাড়া তা এক প্রকার অসম্ভব বলছেন সাধারণ সম্পাদক। যারা ক্লাব আছেন বা বিভিন্ন বাহিনী আছেন তাদের এটা ইটস টোটাল এফোর্ট, এটা একটা দেশের এফোর্ট। আমাদের সবাইকে বুঝতে হবে কি আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে আমরা কাজ করব। অ্যাডহক কমিটির মূল কাজ নির্বাচনকে ঘিরে হলেও পরিবর্তিত পরিস্থিতির বাস্তবতা ভিন্ন। আপাতত সেদিকে হাঁটবে না ফেডারেশনের নতুন কর্তারা। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদেরকে ওই সময়টা দেন। সরকার অ্যাডহক কমিটি বানাইছে, 90 দিন রাখুক না 30 দিন রাখুক, যেদিন বলা হবে কি এখানে ইলেকশন হবে, ইলেক্টেড বডি আসবে, আমাদের কাজ শেষ। আমরা কিন্তু ওই টাইম পিরিয়ডটা কভার করার জন্য আসছি। এশিয়ান যুব হকি দিয়ে নতুন কমিটির চ্যালেঞ্জ শুরু। ওমানের মাস্কটে হতে যাওয়া নারী ও পুরুষ হকিতে অংশ নিয়ে বিশ্বকাপ খেলার বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। দলের কোচ ও খেলোয়াড়রাও বেশ আত্মবিশ্বাসী। আমাদের প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালোই হয়েছে, আর 3 মাস একসাথে থাকার ফলে আমাদের টিমটা অনেকটা আগের থেকে আরো বেশি হার্ড হয়েছে। এখানে সবাই দেশের জন্য খেলবে, এখানে আমি বা আপনি এটা সাবজেক্ট না, এখানে হচ্ছে প্লেয়াররা খেলবে দেশের জন্য এবং ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলে এটা দেশের জন্য ভালো হবে এবং প্লেয়ারদের জন্য ভালো হবে। চলতি মাসের শেষে পুরুষ দল ওমান যাবে, নারী দলের খেলা শুরু ডিসেম্বরে। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।